শুভ সন্ধ্যা। আজকের অনেকদিন পরে লাইভে আসা, কারণ বেশ কয়েকটি দিন আপনাদের কাছে লাইভে আসতে পারা যায়নি অলরেডি। তো এর জন্য আমি জানি, কারণ পেশেন্টের ফিডব্যাক তাদের মুখেই জানতে পারি। তারা এতটা খোঁজ খবর রাখে যে কবে আমি লাইভে আসছি আর কবে আসছি না হুবহু, কারণ প্রতিটা সন্ধ্যায় এই 7:45 মানে তাদের কাছে একটা স্টপেজ। নয় 7টার শো দেখবে, আর না হলে এই 7:45। আমি চেষ্টা করি ওই লাইভগুলো আসার, তবে যখন চাপ থাকে আসা হয়ে ওঠে না। বাট এই 7:45টা আমি মিস করি না, আপ্রাণ চেষ্টা করি যে হ্যাঁ এইটা অন্তত অ্যাটেন্ড করি। আর সেই জন্যই এই টাইমিংটায় মারাত্মকভাবে মানুষের কাছে মন কেড়েছে। যত দিন যাচ্ছে মানুষের অসুখ বিসুখ তত বাড়ছে। নিজেদের অনেক কাছের মানুষরা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে চোখের সামনে, আমরা তবু কিছু করে উঠতে পারছি না। আরো যত দিন যাবে, যদি মানব জাতি যতদিন বাঁচবে, অসুখ বিসুখ ছাড়া আর বেঁচে থাকা কোনোভাবে সম্ভব নয়। আমাদের কোনো না কোনো অসুখ নিয়েই মরতে হবে। যদি বলেন কেন, আমরা কি পাপ করেছি? পাপ তো করছেনই আপনি, আমি তো ধোয়া তুলসী পাতা নয়। আমরা যেভাবে আমাদের পরিবেশকে নোংরা করে চলেছি ওটা পাপ নয়? আমরা যেভাবে পরিবেশ দূষণ করছি এটা পাপ নয়? তারপর আছে শব্দ দূষণ, জল দূষণ, বায়ু দূষণ, এগুলো পাপ নয়? আপনি ভাবছেন একটা নোংরা ফেলে দিয়ে এলাম, কি আর হবে, ও যারা পয়সা করে তারা ঠিক তুলে নিয়ে যাবে। এই একজন একজন করতে একজনের দায়িত্বটা আর একজন কে নেবে বলুন তো আজকের ডেটে? ঠিক এমনি ভাবেই আমরা যেভাবে দূষণ বাড়িয়ে চলেছি বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গাতে, আজকে আমরা নিজেরাই মরণ ফাঁদ খুলেছি। আজকে হয়তো অনেক নতুন দর্শকবৃন্দ আছেন, প্রতিদিন কয়েক হাজার নতুন দর্শক হয় আমার, তাদের সাথে পরিচয় করে নিই। নমস্কার, আমি ডক্টর সেন। আর যারা পুরনো তারা দীর্ঘদিন ধরে দেখে আসছেন, আর এই সময়টা আমাদের একটা আত্মীয়তা গড়ে উঠেছে, যে একদম ঘরের মানুষ, তাই না? কারণ প্রতিদিন আসছি আপনাদের বাড়িতে, টিভি খুললেই আপনি দেখতে পাবেন। এইভাবে বোধহয় আপনার বাড়ির আত্মীয়রা এত ঘন ঘন আসে না। আমি যতটা আসি, কেন আসি? আপনার পরিবারে মানুষগুলোকে যতটা অসুখ থেকে বাঁচানো যায়। কোনো ঐশ্বরিক ক্ষমতা তো নেই আমার মধ্যে, একটা মানুষের মধ্যে ঐশ্বরিক ক্ষমতা হয় না। সেসব দেবতার যারা অবতার তাদের মধ্যে ঐশ্বরিক ক্ষমতা হতে পারে। মানুষ যদি কোনোদিন ভাবে যে আমার মধ্যে ঐশ্বরিক ক্ষমতা এসে গেছে, তাহলে তার মতো দ্বিতীয় এডিয়াটার দুনিয়ায় নেই। যারা ঐশ্বরিক ক্ষমতা নিয়ে জন্মেছে তারা ভগবানের অবতার ছিলেন। শ্রীরামচন্দ্র, গড জিসাস, মাদার টেরেসা, শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ ঠাকুর, এরা ভগবানের অংশ ছিলেন। এরা দ্বিতীয় হবে না তো? হয়েছে। আর একটা গান্ধীজি জন্মেছে, আর একটা নেতাজি সুভাষচন্দ্র, এনারা দেবতার অংশ ছিলেন। আমরা যদি এখন তাদের সঙ্গে তুলনা করতে চাই, বড় বোকা ইডিয়েটের মতো কাজ হবে না? তবু অনেক মানুষ আছে নিজেদের ভগবান ভাবতে শুরু করে। আমি বাবা ব্রহ্মানন্দ, কি হয়, আমি ক্যান্সার ফুঁ দিয়ে সারিয়ে দিই, তাই নাকি বাবা? এইরকম অনেক বাবা এখানে সেখানে পাওয়া যায়। তাই এই বিজ্ঞানের যুগে আপনাদের বলা যে একটা অসুখ বিসুখ হলে আগে ডাক্তারের কাছে যান। গুণিন, ওঝা, হেনা তানা, এসব আপনি যত ফেসবুকে এইসব বাবা মহারাজ যাদের দেখেন, এই বাটি চালছে, কে থালা চালছে, কে গ্লাস চালছে, আরে বাবা, এইসব করে অসুখ বিসুখ সারিয়ে ফেলবে। আর দুদিন বাদেই দেখি সব পুলিশে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। মানে এত ভণ্ডামি করেছে পাবলিকের সাথে। এগুলো হচ্ছে ভণ্ডামি। অসুখ বিসুখ নিয়ে ভণ্ডামি করবেন না। তাহলে আপনি যদি আজকে বিজ্ঞানের যুগে এই তন্ত্রমন্ত্র, ওঝা, এই সমস্ত বিশ্বাস করে বেড়ান রোগ সারাবার জন্য, ওদের বিষয়বস্তুটা আলাদা। আমি ওনাদেরও, যারা তন্ত্রমন্ত্র ওঝাগিরি করছে, তারা তাদের কাজ করুক। তাদের শুধু অনুরোধ যে চিকিৎসা বিজ্ঞানে যেন নাক না গলায়, কারণ সেই বইটা তারা পড়েনি। কিন্তু তাই আজে বাজে ভণ্ডামি করে অসুখ সারানো যায় না। কারণ পড়াশোনা করে এসে ডাক্তাররা হিমশিম খেয়ে যাচ্ছে একটা রোগ সারাতে, আর উনি
সর্ষে পোড়া, তেল পোড়া, নুন পোড়া দিয়ে অসুখ সারিয়ে দিচ্ছেন, এইগুলোর প্রতি মানুষের আকর্ষণও বেশি। একটা ডক্টরের চেম্বারে যত না লোক থাকে, ওই ভণ্ড বাবার ওখানে গিয়ে দেখবেন তার থেকে বেশি, বাবা আমার মেয়েটার তো এখনো পিরিয়ড চালু হয় নাই। হ্যাঁ, বয়স কত? 16 হয়ে গেছে। তো ডাক্তার দেখান আল্ট্রাসোনোগ্রাফি করে, ওই বাবাকে পিরিয়ড চালু করে দেবে? এটাকে কি বলে? এই নোংরামোগুলো আপনারা করতে দেন বলে ওই বাবা মহারাজদের দ্বারা আরো বড় বড় নোংরামোগুলো হয়ে যায়। ভারতবর্ষে অনেক বড় বড় বাবার নাম শুনেছিলেন, আশারাম বাপুজি এটসেট্রা এটসেট্রা, তারা সব জেলে, ডজন খানেক বাবা জেলে আছে, জানেন তো? এখানে নয়, একদম তিহারে। এক একটা ক্রাইম মানে সে মুখে আনার নয়। তো তারাও তো একসময় বড় বড় আশ্রমের সব বাবা ছিল। এসব বাবা টাবার দিন আর এখন নেই। ঘোর কলিযুগের শেষ প্রান্তে চলছি আমরা। এখানে বাবা মহারাজ দেবতা ঠাকুর আসবে কোথা থেকে? কলিযুগে ছিল কি কেউ? থাকার কথা তো নয়। তো এবার শেষের দিকে আছি আমরা। তাই এই সমস্ত দিকে অসুখ বিসুখ নিয়ে দৌড়াবেন না। আপনার বাড়ির কাছে ডাক্তার আছে, বড় সদর হসপিটাল আছে, সেখানে যোগাযোগ করবেন। মানুষ যত বিপদে পড়ে ততই কুসংস্কারাচ্ছন্ন সব ওই বিষয়বস্তুগুলো তার মাথায় বেশি আসে। কোনো ফ্যামিলিতে একটা বাচ্চার জ্বর সারছে না, তো বাড়ির ঝি এসে ওই মেঝে মুছতে মুছতে বলেছে, দিদি ওষুধে যখন সারছে নি, আমার মনে হয় আপনার মেয়েরে কেউ টুকটাক করেছে। আমার পাশের বাড়ির ওই বৌদিরে একদম ভালো লাগে না, মেয়েটারে ভালো চোখে দেখে না, শুধু বলে দিয়ে যে বাড়ির ঝি বাড়ি চলে গেছে। এইবার তার মাথায় প্যানিক ঢুকিয়ে দিল। তাই তো 5 দিন হয়ে গেল ডাক্তারের ওষুধ খাওয়াচ্ছি, তবুও জ্বর কমছে না, মনে হয় সত্যিই কোনো টুকটাক করেছে। তো হ্যাঁ, পেয়েছি কোথাও গুণী নোজা আছে, ওই বাড়ির ঝিয়ের সাথে গুণী নোজার কাছে। মানে কোথায় লেভেলটা নামিয়ে আনলেন ভাবুন। আপনি গিয়ে হসপিটালে ভর্তি করবেন, বাড়িতে জ্বর সারছে না, ওকে, হতেই পারে। সব জ্বর বাড়িতে সারে না, সব অসুখ বাড়িতে সারে না, কখনো কখনো অ্যাডমিশনের দরকার হয়। তার মানে অ্যাডমিশন করে দিন, ঠিকঠাক ভাবে ডাক্তারিটা করতে দিন। আপনি তো নিজে প্যারাসিটামল এনে খাওয়াচ্ছিলেন, নিজে ডাক্তারি ফলাচ্ছিলেন। তাহলে মানুষ কখন এই গুণী ওঝা টুকটাকের দিকে দৌড়ায়? যখন নিজের দুর্বলতা থাকে। এই দুর্বলতা আপনাকেই কাটাতে হবে। মানুষের দুর্বলতায় এই গুণী ওঝা বাবা মহারাজ এরা চেপে বসে আরো, যে বাবা স্বামীটারে দেখে না মনে হচ্ছে অন্য কারোর সাথে সম্পর্ক হয়েছে। কি করে বুঝলি? বলছি রাত করে বাড়ি ফিরে এসে কথা কয় না, খাবার খায় না, আমার যেন ভালো ঠেকছি নে গো বাবা। আচ্ছা, তোর বাড়িতে ঢোকার বাঁদিকে নিম গাছ আছে? হ্যাঁ বাবা আছে। ব্যাস, বাবা ধন্বন্তরী হয়ে গেল, ঠেকে গেছে। বলেন বাবা কি করতে হবে? তোর স্বামী তো পরকীয়ায় পড়েছে, ওই নিম গাছের গোড়ায় কালো বেড়ালের হাড় পুঁতে আয়। আচ্ছা, এগুলো কি লজিক? হয়তো এগুলো আপনাদের সাথে হয় না। তো আপনারা আবার অ্যাস্ট্রোলজির সঙ্গে এটা আবার মেলাবেন না, কিন্তু অ্যাস্ট্রোলজি ইজ সায়েন্স, ওটাও একটা সায়েন্স, কিন্তু ওটাকেও বিজ্ঞানসম্মতভাবেই মানা হয়েছে এবং সেই স্থানটা দিয়েছে। তা বলে তুকতাক গুণী নোজার কোনো লজিক নেই। বলছে তুকতাক এটা আবার কি? ওটা বলছে এটাও তো বেদে পাওয়া গিয়েছিল। হ্যাঁ ছিল, সেটা এক জমানায়। এখন কোথায়? এখন সব বাবাদের এই ভণ্ডামিগুলো বন্ধ করুন এইসবে আজকের ডেটে। আর কারণ সবকিছুর সময় আছে। আমরা ঘোর কলির শেষ প্রান্তে আছি। এখানে কোনো দৈবিক অলৌকিক এসব আর কিছু ঘটবে না, একেবারে ধ্বংস হবে। তা সেখানে মানুষের অসুবিধা হলে, শারীরিক অসুবিধা হলে ডক্টর কাজ করবে, সায়েন্স কাজ করবে। কলিযুগে শুধু বিজ্ঞান থাকবে, তাই না? এখন কি রামচন্দ্র ফিরে আসবে, না এখন রামকৃষ্ণ ফিরে আসবে? তাই না? তাই নিজেরা এই বোকা বোকা ব্যাপারগুলো আর করবে না। গ্রামে গঞ্জে এরকম এখনো অবধি পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়ায় বাটি চালা, থালা চালা, এই চালছে ওই চালছে, সর্ষে পোড়া দিচ্ছে, ব্যতিব্যস্ত করে দিচ্ছে মানুষকে।
যা এই সর্ষে পোড়া দিয়ে যে তোর ক্ষতি করেছে তার দোরগড়ায় ফেলে আসবি। তারপর দেখ 72 ঘন্টা 3 দিনের মধ্যে তার মুখ দিয়ে রক্ত উঠে যাবে। 3 দিন পার হয়ে গেছে, 4 দিন, 1 সপ্তাহ দৌড়ে চাপড়াবে, বাবা মুখ দিয়ে তো রক্ত উঠলো নি, রক্ত ওঠে নাই, তাহলে গিয়ে দেখ বিছানায় শুয়ে আছে অসুস্থ হয়ে, ও তো অসুস্থ হবে, আমার সর্ষে পড়া ফেল হবে না। এই সমস্ত লেকচারে মানুষ আরো বেশি, কুসংস্কারের পিছনে মানুষ আরো দৌড়ায়। কেন? যখন মানুষ কোনো রাস্তা খুঁজে পায় না, দিশেহারা হয়ে যায়, ঠিক তখন বিজ্ঞান, চিকিৎসা এসব কিছু মাথায় আসে না। ঠিক? তাহলে আজকের অনুষ্ঠানে ফিরি আমরা, মন দিয়ে শুনতে থাকুন। অনুষ্ঠান শেষের দিকে, প্রেজেন্টেশন শেষে আমরা আবার কথায় আসব। তবে আপনাদের ঘোষণা করি যে আমাদের ডেল্টা ডক্টর সেন হেলথ কেয়ারের অনুষ্ঠানটি যেটা উল্টোডাঙ্গা রয়্যাল বেঙ্গল হলে হবার কথা ছিল, ওটা দমদম রবীন্দ্র ভবন হলে হচ্ছে। কেন? ওখানে ক্যাপাসিটি কম বলে আমাদের এত টিকিট সেল হয়ে গেছে যে হাউসফুল হয়ে গেছে, যেন হল চেঞ্জ করতে হলো। তো আগামী 3 তারিখ 3rd মে মনে রাখবেন, দমদম রবীন্দ্র ভবনে ডেল্টা ডক্টর সেন হেলথ কেয়ারের এক দুর্ধর্ষ শো আছে। আপনি থিয়েটার দেখেছেন, আপনি ফাংশন দেখেছেন, আপনি আইনক্সে গিয়ে সিনেমা দেখেছেন, বাট এখানে একটা শো দেখে আসবেন, কনফারেন্স, যেটা শুধু দেখে আসা নয়, আপনি দেখতে গেলে আমাদের পরিবারের একজন হয়ে যাবেন। আপনি অনেক সৎসঙ্গের সভাতেও তো যান, অন্তত আমার কথা শুনে নয় একটা অসৎসঙ্গের সভায় যাবেন, গিয়ে দেখবেন আপনি বাঁচার জন্য আরেকটা রাস্তা খুঁজে পেলেন। হ্যাঁ, এখানেও একটু একটু করে দীক্ষা দেওয়া হবে। কিভাবে? মাথায় ভ্যাকসিন বের করতে পারবেন না, আপনি না চাইলেও দেখবেন মন্ত্র জপ করছেন, এমন একটি শো। তাই এই শোয়ে আপনাদের সবার আমন্ত্রণ থাকলো। শুধু মাথায় রাখবেন, দমদম জংশনে রবীন্দ্র ভবন হল। কেমন? আমরা প্রেজেন্টেশনে যাই এবার। 8 তারিখ শিলিগুড়ি আছে। যারা নর্থ বেঙ্গল থেকে আজকের অনুষ্ঠান দেখছেন তারা অবশ্যই নিচের 2টি নাম্বারে যোগাযোগ করুন, ফোন করুন নর্থ বেঙ্গলে দেখার জন্য। 8 তারিখে আমি আসছি, বৃহস্পতিবার পড়েছে। আজকের অনুষ্ঠান আয় খুকু আয়। বাড়ির একটা কন্যা সন্তান না থাকলে সেই সংসারের মানানি হয় না, কেমন একটা ছন্ন ছাড়া পরিবার মনে হয়। একটা কন্যা সন্তান মানে একটা ফুটফুটে ডল, পুতুল ঘুরে বেড়াবে, পরি, পাপা কি পারি। সত্যিই তাই, সব কন্যা সন্তানরাই তার বাবার পরিই হয়, সে যেমন পরিবার থেকেই হোক। অনেক স্টেবল ফ্যামিলিজ না হলেও যারা একদম দিন আনা দিন খা, তাদের ঘরেও যদি একটা কন্যা সন্তান আসে, সেখানেও কিন্তু পাপা কি পারি। এটা কন্যা সন্তান মানে বাবার একদম অফিস থেকে কখন বাড়ি ফিরবো আর তার পরীকে নিয়ে কতক্ষণ গিয়ে পৌঁছে তাকে কোলে নেবে, তাকে নিয়ে খেলবে। এটা একটা অদ্ভুত পাওয়া। এটা মায়েদের যেমন পুত্র সন্তানদের দিকে বেশি টান থাকে, এখানে মেয়ে একটা কন্যা সন্তান হলে পরিবারে বাবার তো জীবন হয়, সব বাবার, তাই না? কিন্তু মেয়ে তো কন্যা সন্তান, বাবা ভালোবাসলে কি হবে? একটা কন্যা সন্তান বড় করতে গেলে একমাত্র তার মাই পারে। কারণ একটা কন্যা সন্তানের তার শারীরিক সিস্টেম, সেটা বাবার তো দখলে নেই, জানা নেই, সেই জায়গাটায় অসুবিধা হয়ে যায় বাবার। ঠিক একটা কন্যা সন্তানের ঠিক কখন পিরিয়ডস শুরু হবে, এক্স্যাক্টলি টাইম বাবারা বলতে পারবে না। তাহলে এমনই একটি পাপা কি পারি আর মায়ের রাজকন্যা, নাম তার রহিমা।
একদম আস্থা করে একটা ফ্যামিলি। 12 বছর বয়স। বেসিক্যালি they have started periods time as usual 9 years or 10 years, but Rahima have started 12 years. প্রথমবার পিরিয়ডস, সে তো ভয়ে কান্নাকাটি করে মায়ের কাছে দৌড়ে যায়, মা এরকম করে রক্তপাত হচ্ছে, ব্লিডিং হচ্ছে কেন? এই ঘটনাটা পৃথিবীর প্রতিটা কন্যা সন্তানের সাথেই হয়েছে। এই ভয়টা কেন পেয়েছে? মানে তার মা তাকে আগে থাকতে অ্যাডভান্সড শিখিয়ে রাখেনি বা তাকে বোঝায়নি বা ক্লাসটা করায়নি। ক্লাস করানো দরকার আছে, তাকে লিসিন দেওয়ার দরকার আছে, কাউন্সেলিং করানো দরকার আছে। তোমার এই 9 বছর থেকে 12 বছরের মধ্যে এমন একটি শরীরের পরিবর্তন আসবে, এটা বোঝানো উচিত ছিল। বাট আজকে ডেটে মায়েরা তো ফেসবুকে রিল করতেই ব্যস্ত, সে ধেই ধেই করে নাচতেই ব্যস্ত। সে রিলের ধরন দেখে বাবা ওরা মা না মাসিমা কি জানি। তো যাই হোক, তো এই রহিমা 12 বছরে চমকে ওঠে তার রক্তপাত দেখে, ফার্স্ট পিরিয়ডস। সে দৌড়ে যায় তার মার কাছে, বড় বোন দেখে হাসতে থাকে, মাও তাকে আদর করে বোঝাতে থাকে যে মা এটা স্বাভাবিক, পৃথিবীর যত মহিলা আছে মেয়েরা আছে তাদের এই পিরিয়ডসটা হতে হবে, যদি না হয় তাহলে সেই মেয়ে অ্যাবনর্ম্যাল, অস্বাভাবিক, এটা হতে হয়, এটা প্রাকৃতিক সিস্টেম, ভগবান বানিয়ে পাঠিয়েছে এই সিস্টেম। কেমন? এবং তাকে এটাও বোঝানো যে এটা প্রতি মাসেই হবে, পার্টিকুলার একটা ডেটে, এবং 4 to 5 days it will stay. In that time, how you manage? Used pads, etc. etc. এই যে কাউন্সিলিং, এটা আজকালকার অনেক মায়েরাই তাদের মেয়েদের শেখায় না, আর যদি না শেখায় তখনই সেই মেয়েটি ফার্স্ট পিরিয়ডে সব থেকে বেশি চমকে ওঠে একদম। ঠিক? সো কনগ্রাচুলেট ফর ইউর ফার্স্ট পিরিয়ডস। কারণ ওই ছোট্ট মেয়েটি এবার ধীরে ধীরে সম্পূর্ণ মহিলায় পরিণত হতে চলেছে। তার প্রথম ধাপ। মেয়েদের জন্মদিন যেমন করে পালন করা হয়, আমার মনে হয় তার জীবনের প্রথম পিরিয়ডসটাও সেলিব্রেট করা উচিত প্রতিটা ফ্যামিলিতে যাদের কন্যা সন্তান আছে। এটা কোনো লুকিয়ে রাখার, লজ্জা পাবার বিষয়বস্তু নয়। কেমন? এই লুকিয়ে রেখে লজ্জা পেয়ে ডক্টরের কাছে না ক্লিয়ার করে বলতে পারে, না নিজেদের কাছে ক্লিয়ার করে বলতে পারা যায়। তাই মাকেই কিন্তু জানাতে হবে, ঠিক এমনি করে ভালোবেসে আদর করে, যে হোয়াট ইজ পিরিয়ড, দিস ইজ দ্য পিরিয়ডস। ঘেন্না করার, লজ্জা পাবার কিছু নেই। পৃথিবীতে পিরিয়ডস হওয়ার সিস্টেমটা না থাকলে আজ সারা পৃথিবীতে এত মানুষ থাকতো না, মানব জাতি জন্মই হতো না আর। ঠিক? সো বহু পুরুষ মানুষ আজ অব্দি অন্তত 95% পুরুষ মানুষ, দে আর ডোন্ট নো হোয়াট ইজ পিরিয়ড, হাউ টু ডু ইট, অ্যান্ড হোয়াট ইজ দ্য সিস্টেমেটিক্যালি প্রবলেম অর নর্মাল। কত রকমের প্রবলেম হতে পারে, কি ধরনের প্রবলেম হতে পারে? পেটের যন্ত্রণা হওয়া, মাঝের মধ্যে মনে হবে জরায়ুর মধ্যে করাত চলছে, একদম এত যন্ত্রণা তীব্র। এগুলো পুরুষ জাতি, পুরুষ মানুষরা, এগুলো মাই জানবে, মাকেই জানতে হবে।
প্রতি মাসেই কি নর্মাল হবে? নো, ইটস নট ম্যান্ডেটরি। কোনো কোনো মাসে নাও হতে পারে, আবার এক এক মাসে গিয়ে দেখবেন দুবার হলো। ওটা ব্যালেন্স হয়ে এলো। 30 days এর মধ্যে দুবার হয়ে যাওয়া মানে আগের মাসে যদি নাও হয় তাহলে ওটা ব্যালেন্স হয়ে গেছে। আর যদি দেখেন যে এক ড্রপ হলো, তারপর পরের দিন হলোই না, তারপরের দিন 3 ড্রপ, তারপরে আবার গ্যাপ, সো ইটস ইরেগুলার্স। কি বলে এটাকে? দ্যাটস কল ইরেগুলার পিরিয়ডস। ডেটটা ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখবেন, যেই মাসে ইরেগুলার পিরিয়ডস হয়েছে, and try to consult with your nearest doctor. How many type irregular periods? Amenorrhea, oligomenorrhea and menorrhagia. 3 type of problems for irregular periods. অনেক মহিলাই জানতেন না, তারা শুধু জানেন মানে টাইমে না হলে ওটাকে ইরেগুলার বলেন না। 3 রকমের ইরেগুলার পিরিয়ডস আছে। এন্ড কি কি প্রবলেম ক্রিয়েট করে? এক্সট্রিমলি ইরেগুলার মেনস্ট্রুয়াল ব্লিডিং অ্যান্ড স্পটিং ফর 3 to 6 months, নো পিরিয়ডস আফটার 3 to 6 months, ওয়েট চেঞ্জেস, ব্রেস্ট টেন্ডারনেস, মুড সুইং, এগুলো হয়। এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া কি? এটা পিরিয়ডস হয়েছে কিন্তু ইউটেরাস এসে জমা আছে এবং সেটা এক্সিট হয়নি, ওখানে পিরিয়ডসটা জমা থেকে থেকে ইনফেক্টেড হয়ে গিয়ে একে বলা হয় হাইপারপ্লাসিয়া। বহু মহিলার এবং মেয়েদের এটা হয়ে আছে। আপনাদের ইউএসজি রিপোর্টটা যদি একটু ভালো করে পড়েন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন, দেখতে পারবেন মাঝে মধ্যে সেখানে হাইপারপ্লাসিয়া শব্দটা লেখে। সো দিস ইজ দ্য প্রবলেম, ইনফেকশন ইন্টারনাল। এই যে সাদা তুলোর মতো অংশগুলি দেখছেন, এগুলোকে বলা হয় ফাইব্রয়েডস। যেগুলো ইউটেরাসের ভিতরে অথবা বাইরে যদি হয় তাকে বলা হয় ফাইব্রয়েডস, এবং ইটস এ কাইন্ড অফ টিউমার্স, নট সিস্ট। সিস্ট শুধু হয় ওভারিতে। আচ্ছা, আবার ওয়ালের মধ্যে হয়ে আছে। ওয়ালের মধ্যে ফাইব্রয়েড হয়ে আছে। বহু নয়, হাজার হাজার লক্ষ লক্ষ মহিলাদের এই কেস। এই যে আপনারা ফোন করে মাঝের মধ্যে বলেন, আমার মেয়ের 17 বছর বয়স, পিরিয়ড হচ্ছে না, কিচ্ছু জিজ্ঞেস করার নেই, আগে ফার্স্ট গিয়ে একটা আল্ট্রাসোনোগ্রাফি ভালো কোনো সেন্টার থেকে। এই আল্ট্রাসোনোগ্রাফিটা হলেই আপনার কাছে ক্লিয়ার পিকচার ওই মেয়ের ইউটেরাসে টিউমার আছে না ওভারিতে সিস্ট আছে না আদার কোনো প্রবলেম হয়ে আছে ওখানে। ওখানে এন্ডোমেট্রোসিস না মায়োমেট্রিয়াম, কোনটা? তাহলে বুঝতে পারছেন, একটা কন্যা সন্তানকে শুধু দামি দামি জিনিসপত্র, খাওয়া দাওয়া, স্কুল কলেজ করে দিলে হবে না। তার শরীরটাকে ভালো রাখার জন্য পিরিয়ড সিস্টেম ঠিক আছে কি না এগুলো জানার দরকার হয়। প্রতি মাসে মাঝের মধ্যে আল্ট্রাসোনোগ্রাফি করার দরকার হয়। এটাই হচ্ছে তার মায়ের ডিউটি। পাপা কি পারি তো বটেই, কিন্তু একটা মেয়ের ইন্টারনাল প্রবলেম, সেগুলো মাই জানতে পারে। মাই হচ্ছে একটি মেয়ের প্রথম টিচার। পৃথিবীর সব থেকে বড় সায়েন্সটা মাই তো তাকে জানিয়ে দেবে, বড়
মিস্ট্রিটা মা জানাবে, কোনো টিচার নয়। তাই পৃথিবীর প্রথম টিচার এবং সবথেকে বড় টিচার মা, একটি মেয়ের কাছে অন্তত। কত রকমের প্রবলেম হতে পারে? How many type of common causes of heavy menstrual bleeding? Now, what's it? Ovulatory dysfunction, bleeding disorder, uterine adenomyosis, PID, uterine fibroids, uterine polyps, and cervical cancer and endometrial cancer. ঠিক এই জায়গাগুলোতে হুট করে এই ধরনের ফাইব্রয়েড অপারেশন করতে গিয়ে কখনো কখনো কিন্তু ক্যান্সারও অবধি হয়ে যায়, যেটা আপনারা শুনেছেন বা হয়তো আপনাদের কানে গেছে। তো বিগ সেলিব্রিটিজ in Bombay film industry, number one Manisha Koirala and Sonali Bendre is suffering uterus cancer. After the operation, they have got cancer. তাহলে এই হুট করে অপারেশনটা কত ডেঞ্জারাস হতে পারে, একটা সিস্টের জন্য হোক বা একটা ফাইব্রয়েডসের জন্য হোক, এটা আপনাকে রিয়েলাইজ করতে হবে। কারণ আপনার চারপাশে কিন্তু বড়শি নিয়ে বসে আছে, একবার গেঁথে গেলেই ধরে নিয়ে গিয়ে জবাই করে দেবে। আমাদের দেশে জবাইখানা প্রচুর, জানেন তো, ডাক্তারখানা কম। কথায় কথায় অপারেশন, ছোট্ট সিস্ট, বাচ্চা মেয়ে 16 বছর, তার 2 ওভারিতে 2টো মাল্টিপল ফলিকলস দেখা গেছে, ছোট ছোট। ডাক্তার থেকে বলছে অপারেশনটা করে নিন। কেন হে? সারাদিনে কি কোনো কাস্টমার নেই আপনার? তো এই বাচ্চা মেয়েটাকে জবাই করতে চাইছেন? কত দেখবেন এরকম। আপনাদের ঘরের মেয়েদের সাথেও এরকম ভাবেই ঘটনাটা ঘটেছে যে হ্যাঁ অপারেশনটা করে নিন, করে নিন অপারেশন। অপারেশন করার পরেটা কে দেখবে? যদি ইউটেরাস ক্যান্সার হয়ে যায় আপনি দায়িত্ব নেবেন? নেবেন না তো। সো ডোন্ট ডু দ্যাট। গভর্নমেন্ট থেকে তো একদিন সার্কুলার আসবেই যে অযাচিত অহেতুক এই অপারেশনগুলো বন্ধ করা হোক। মানে খুব অবাক হয়ে যায়, 2025 সালে না ঘোষণা হয় গরমের পর যে আপনার ঘামাচি হয়েছে, অপারেশন করুন। এবার মানে ঘামাচিও অপারেশন করবে। আপনাদের কি সারাদিনে আর পেশেন্ট পত্র নেই নাকি? 2টো ওষুধ দেবার মুরুদ নেই, জবাই কেন? পার ডে এই অপারেশনের পর ফলে লক্ষ লক্ষ ক্যান্সার পেশেন্ট তৈরি হচ্ছে। And this fellow doctor well known what will happen after the operations. Well known, ডাক্তার কিন্তু জানতো অপারেশনের পর কি হবে। এরকম গলব্লাডার স্টোনের ক্ষেত্রেও বহু ঘটেছে, আফটার অপারেশন ক্যান্সার ধরে নিয়েছে, বাস হয়ে গেল, জীবন শেষ। সো চিন্তা ভাবনা করুন, আপনার পরি সে, পাপা কি পরি, আপনার রাজকন্যা সে, আপনার মেয়ে মানে। তার ইউএসজি করার পর আসতেই পারে ফাইব্রয়েড, আসতেই পারে সিস্ট, মেডিসিন এসে গেছে, এখন মেডিসিন খাবে, সেরে যাবে। হবে না কে বলেছে? প্রচুর মেডিসিন আছে, যেটা আছে তো দূরে কত, তো পুরনো হয়ে গেছে। আমাদের ইউনিটে কোনোদিন এসে একদিন রিপোর্ট, মানে পেশেন্টের সঙ্গে কথা বলে যাবেন যে ইউটেরাস ফাইব্রয়েড, ওভারিয়ান সিস্ট, এগুলো বাই মেডিসিন কিভাবে রিডিউস করা হচ্ছে। এটা হয়, কে বলেছে হয় না? হয়। ওভারিয়ান সিস্ট যেগুলি হয় এখন ছোট ছোট বাচ্চাদের, প্রচুর তেঁতুলের টক খাবার ফলে, আচার খাবার ফলে, ফাস্টফুড খাবার ফলে এই ধরনের কেসগুলো হচ্ছে। কেন? এটা আজকের এনভায়রনমেন্ট। আমাদের দিদা ঠাকুমা আমলে কোনোদিন শুনেছেন নাকি ইউটেরাসে টিউমার হয়েছে, ওভারিতে সিস্ট হয়েছে? শুনেছেন? আমি তো শুনিনি। ভেরি রিয়ারলি হতে পারে, ভেরি রিয়ার। আর এখন
রাস্তায় যে কটা মেয়েকে আপনি ফুচকার দোকানে দাঁড়িয়ে মারামারি করতে দেখবেন, কাকু আরেকটু তেঁতুল জল দাও, আরেকটু তেঁতুল জল দাও, 10টা ফুচকাকে 2 মগ তেঁতুল জল খেয়ে নিয়েছে। এখনকার মেয়েদের ফুচকা খাওয়া, ওইগুলোকে ধরে সব কটাকে ইউএসজি করান, প্রতিটাকে আল্ট্রাসোনোগ্রাফি করান। যারা ফুচকার দোকানে লাইন দেয় দেখবেন সিস্ট না হলে ফাইব্রয়েডস বেরোচ্ছে। যারা ফাস্ট ফুডে পুরো একদম পড়ে আছে, ফাস্ট ফুড, শুধু ফাস্ট ফুড, তাহলে আজকে যে ফাস্টফুড থেকে এবং এই আজে বাজে খাবার থেকে হচ্ছে, এটা তো প্রুভড। কেন আমাদের দিদা ঠাকুমাদের হতো না, আমাদের মা মাসিমাদের শুনিনি কোনোদিন, তোমাদের কেন হে? কারণ স্বেচ্ছাচারিতা। বিশৃঙ্খল লাইফস্টাইল। ছেলেদের থেকে সিগারেট এখন মেয়েরা বেশি খায়। আগে লুকিয়ে সিগারেটে টান দিতে গেলে অন্তত 5 মাইল চোখ রেখে দেখতে হতো আমাদের পাড়ার কেউ আসছে না তো, বাড়ির কেউ তো দূরের কথা, পাড়ার কেউ আসছে না তো, তবে বটগাছের গোড়ায় গিয়ে সিগারেটে 2-1 টান। এখন ছেলেদের দেখবেন না রাস্তায় সিগারেট ধরে ঘুরে বেড়াচ্ছে। এখন বাড়ির মেয়েরা স্মোকিংটা বেশি করছে, প্রচুর, এখন বেড়েছে সংখ্যা। কেন? আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়েছে, আমাদের এনভায়রনমেন্ট চেঞ্জ হয়েছে। ঠিক এই পরিবর্তনের ফলেই কিন্তু আজকে প্রবলেমগুলোও আসছে আমাদের। যত মডার্ন হব না, যত স্মার্ট হব আমরা, এই স্মার্টনেসেই তো শেষ হয়ে যাবে, ততই অসুখ বাড়বেও তত। খেসারও তো দিতে হবে, নাহলে ডাক্তাররা খাবে কি? আপনি ফ্যাশন করবেন সিগারেট খেয়ে, তার খেসারও ডাক্তারকে দিতে হবে না? অবশ্যই। তাহলে ওই ছেলে মেয়েগুলো ডাক্তারি পড়ে বেরোচ্ছে কি করতে? এটা সব চেন ওয়াইজ। দুর্গাপুজো না হলে মৃৎশিল্প পোটোপাড়ায় পয়সা যাবে না, দুর্গাপুজো না হলে ডেকোরেটর পয়সা পাবে না, দুর্গাপুজো না হলে ইলেকট্রিক ভাই, জেনারেটর ম্যান, তারা পয়সা পাবে না। তার মানে একটা পুজোকে কেন্দ্র করে সবাই পয়সা পাচ্ছে। এখানেও তাই, একটা অসুখকে কেন্দ্র করে আপনাকে যে পয়সাটা কষ্ট করে রোজগার করেছেন সব বিলি দিতে হবে। ওদিকে ব্লাড টেস্টে, এদিকে ডাক্তারকে, এদিকে গাড়ি ভাড়া, ওষুধ, বুঝে গেছে? এটা হচ্ছে খেসারত। তাহলে আপনি যত বিশৃঙ্খলভাবে লাইফ চালাবেন, আপনাকে ডাক্তারকে পয়সা দিতে হবে। সিস্টেম এটা। তো মানুষ সুস্থভাবে আর বাঁচবে না। পৃথিবীতে যে পলিউশন ভরে গেছে, এই পৃথিবী ধ্বংস হওয়া ছাড়া আর সুস্থ জীবন জন্ম নিচ্ছে না, আর নেবেও না, বন্ধ হয়ে যাবে। মানুষের সন্তান হওয়াটাই বন্ধ হয়ে যাবে। তার ট্রেন্ড কিন্তু শুরু হয়ে গেছে 2030 সাল, কোনো মিথ্যে নেই। নিউ কাপলসের বেবি হওয়ার ব্যাপারটাই আস্তে আস্তে পুরো স্টপ হয়ে যাবে, চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে। কত টেস্ট টিউব বেবির কারখানা আর এই আইভিএফ ডাক্তার কটা বেবি তৈরি করে দেয়, তখন দেখবো আমি। ঠিক বাবা, এর আগে আজ থেকে 20 বছর আগেও কি এগুলো লাগতো? টেস্ট টিউব বেবির আইভিএফ এর কারখানা তো ওখানে এটিএম, রুগী গেলেই পুরো এটিএম এ পাঞ্চ একদম। ছিল 20 বছর আগে? না লাগতো? ছেলে মেয়ে নর্মাল বিয়ে করতো, নর্মাল ভাবে বেবি আসতো। আর এখন এই ডাক্তার ওই ডাক্তার, আইভিএফ, টেস্ট টিউব বেবি, তারপর বুড়ো শিবের কাছে পুজো, ওইদিকে ওই পীর বাবার কাছে পুজো, এইদিকে 55 তলায় পুজো করে করে জীবন শেষ হয়ে গেল। তো বেবি এসছে? আসেনি তো, আসবে না। এই প্রসেসে কষ্ট করে অর্জন করা টাকাটা আপনার জলে যাবে। মুখে বলে আইভিএফ এ কি বেবি এনে দেবে, এত সোজা টপিক আছে? পৃথিবীর সেরা সব থেকে বড় ম্যাজিক হচ্ছে একটা সন্তান হওয়া। সন্তান হওয়ার এই সিস্টেমটা টেস্ট টিউবে আসতে পারে না, সেখানে তাকে বাঁচিয়ে রাখা যায় না। তাহলে টেস্ট টিউব বেবি শপিং মলে একটা দোকান হতো, আসুন আসুন আসুন, ছোট বাচ্চা নিয়ে যান, হ্যাঁ, দোকান করে ফেলতো। তো টেস্ট টিউব বেবি বা আইভিএফ পদ্ধতিতে যদি এতই সাকসেসফুল রেজাল্ট হতো, তাহলে প্রতিটা শপিং মলে
টেস্ট টিউব বেবির দোকান শোরুম লাগতো একটা করে। এগুলো বাস্তব কথা। তাই ওই ফেক প্রসেসে আমি নেই। যেখানে অ্যাসিওরেন্স নেই, দ্যাট ইজ ফেক। ঠিক না? নেক্সট যাই। ওভারিয়ান, দিস ইজ দ্য ওভারিয়ান সিস্ট। Fallopian tubes, both sides. This is a natural picture, normal. Vagina, cervix, ovary. ঠিক এইভাবেই চিত্রটা, অর্গানটা দেখতে। সিস্ট হলে এইভাবে মাইক্রো সার্জারি দ্বারা ওকে রিমুভ করানো হয়। আর রিমুভ করানোর পরে ক্যান্সার হবার চান্সটা 99% হয়ে যায়। না হলে 1% বেঁচে গেলেন, হবে কিন্তু 99% চান্স। স্টপ পিরিয়ডস। কিছু কিছু মহিলা আছে যাদের প্রচুর পিরিয়ডস, মানে বন্ধ করতে পারছে না। 5 ডেজে স্টপ হয় না, 7 ডেজ, 8 ডেজ, 9, 10, 15 ডেজ অবধি চলতে থাকে। হিমোগ্লোবিন ডাউন হতে থাকে, মাথা ঘুরে যাচ্ছে। মায়োমেট্রিয়া, মায়োমেট্রোসিস, এন্ডোমেট্রোসিস। আবার কারোর কারোর আনকন্ট্রোল হেভি ব্লিডিং, এক্সট্রিম, অফিস যেতে পারছে না, এত ব্লিডিং হচ্ছে, শুয়ে আছে বিছানায়। বুঝতে পারছেন? এই পরিস্থিতিতে কি করা দরকার? কোনো বাবা মহারাজ গুণিনুজা নয়, সোজা ডক্টরের কাছে যাও আর একটা আল্ট্রাসোনোগ্রাফি করাও, বাস। আর কি লাগবে? আর আল্ট্রাসোনোগ্রাফি পরে আবার ডাক্তারের কথায় আবার টোপ গিলে নেবেন না, তাহলে কিন্তু আপনাকে বংশীতে কেটে ফেলবে, আবার জবাইখানায় ট্রান্সফার করবে। চলুন আপনার অপারেশনটা করতে হবে, টিউমারটা অনেক বড় হয়ে গেছে, এ বাস্ট হয়ে যেতে পারে। ভাই, টিউমার বাস্ট হয়ে যাবে? শুনেছেন কোনোদিন? না না, ওই বারাসাতে বাজির কারখানায় বোমা দিকে বাস্ট হয়েছে শুনেছি, লরির টায়ার, বাসের টায়ার বাস্ট হয় শুনেছি, গ্যাস সিলিন্ডার বাস্ট হয় শুনেছি। কোনো মানুষের পেটে টিউমার বাস্ট হয়ে গেছে শুনেছেন? দুম করে আওয়াজ। এগুলো কারা বলে? ওই যে অপারেশন করার ডাক্তার, বংশী ধরা, এই সমস্ত বলে বাস্ট হবে, বোম আছে আপনার পেটে। পেটে কি বোম আছে না টিউমার? বাস্ট হয়ে যাবে বলছেন। আবার বলছেন তাহলে চলুন অপারেশনটা করে ফেলি। মানে ঘুরিয়ে ফিরে ওই একটা কথা, অপারেশনটা করতে হবে কিন্তু কেন? আর কোনো অপশন নেই? নেক্সট যাই। তো এই ধরনের ডাক্তারদের ভালো করে মুখটা চিনে রাখুন। এসব বংশীধারী ডাক্তার ছিপ ফেলে বসে আছে, টুপ করে টোপটা গিলে ফেলবেন না, তাহলেই আপনি ফেসে গেলেন এবং আপনাকে অপারেশন করে তারপর পাঠানো হবে বাড়িতে। নেক্সট, কজেস ইউট্রাইন ক্যান্সার। খুব বেশি বয়স অবধি যদি কারো পিরিয়ড হয়, আই মিন 55 তখনও পিরিয়ড হচ্ছে, অর 60 তখনও পিরিয়ড হচ্ছে, তাহলে তাদের সার্ভিক্স ক্যান্সার হওয়ার চান্সেস থাকে, ইউটেরাস ক্যান্সার। প্রচণ্ড ওবেসিটি যারা, একদম ছোটোখাটো নাদুস নুদুস জলহস্তি যারা, মানে রাস্তা দিয়ে হেঁটে গেলে একটা সুমো হেঁটে যাচ্ছে মনে হবে, এই ধরনের ওবেসিটি যাদের, তাদের ওভারিয়ান অর ইউটেরাস ক্যান্সার হওয়ার চান্সেস বেশি থাকে। যাদের হাই ডায়াবেটিস, যাদের হরমোন ইমব্যালেন্স, যাদের এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া আছে, যেটা দেখালাম আমি, যে রক্ত যদি জমে রয়ে যায়, পিরিয়ডটা হলো না কিন্তু ভেতরে রয়ে গেছে, সেখান থেকে ক্যান্সার হওয়ার চান্সেস থাকে। অ্যান্ড পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, PCOS যদি থাকে, তাহলেও আপনার ইউট্রাইন ক্যান্সার হওয়ার চান্সেস থাকছে। ক্লিয়ার হলো যে সিমটম কি, কেন হতে পারে, কোন কোন মানুষগুলোর হতে পারে, তাই না? কজগুলো বলে দিলাম। Listen to your body, pay attention to sign the something
ইটস নট রাইট। ক্যান্সারের ক্ষেত্রে কিছু কিছু কাজ আছে করা উচিত নয় ওই সময়। ডিফিকাল্টিস, পেইন, extreme pain during sex and bleeding between periods or after menopause. মনোপজ হয়ে যাবার পরেও যদি ব্লিডিং চালু থাকে বা পিরিয়ড চালু থাকে তাহলে সেটা ক্যান্সার হবার চান্সেস অনেক বেশি। Symptom of ovarian cancer. Patient may have vague symptoms, bloating and increased abdominal girth. প্রায় নিয়ারেস্ট যন্ত্রণা থাকবে, শক্ত হয়ে যাবে লোয়ার অ্যাবডোমেন, পেলভিক এরিয়া, উড়ুর করে রক্তপাত হতে থাকবে যেটা বন্ধ করা যাবে না। সে বড় সাংঘাতিক দৃশ্য। ওই সময় নিজেরা বাড়িতে রিস্ক না নিয়ে কাছাকাছি কোনো ভর্তি করিয়ে দিন। বাংলায় জানিয়ে দিই, জরায়ুর মুখে কোনো ঘা বা ফোলা ভাব থাকলে, আপনার জরায়ুর মুখে যদি কোনো ঘা বা ফোলা ভাব ফুলে উঠেছে টিউমারের মতো কোনো অংশ থাকে তাহলে ওখানে ক্যান্সার হচ্ছে। সহবাসের পর রক্ত নির্গমন, যদি ব্লিডিং হয় সহবাসের পরে। 35 বছর বয়সের মধ্যে যদি মাসে 2 বার ঋতুস্রাব বন্ধ হয়ে যায় বা ড্রপড অফ স্পটিং হয়। মনোপজ হয়ে যাবার পর যদি আবার 3 বছর পর ঋতু চালু হয়ে যায়, পিরিয়ডস, তাহলে ক্যান্সারের লক্ষণ। অতিরিক্ত সাদা স্রাব বা দুর্গন্ধযুক্ত বাদামি রঙের স্রাব হলে সেটাও ক্যান্সারের লক্ষণ হতে পারে। জরায়ুদ্বারে যন্ত্রণা হলে ক্যান্সার হবার সম্ভাবনা অনেক বেশি। যারা খুব মোটা চেহারার, ফ্যাটি, গুলুমুলু, তাদের ইউটেরাস ক্যান্সার হবার সম্ভাবনা বা ওভারিয়ান ক্যান্সার হবার সম্ভাবনা থাকে। ডায়াবেটিস ও প্রেশারের অসুখে ভুগছেন, অন্তঃসত্ত্বা অবস্থায় যাদের এস্ট্রোজেন হরমোন বেশি ব্যবহার করেছেন, যারা সন্তানহীনা, সন্তান হয়নি, তাদের ক্যান্সার হবার সম্ভাবনা সব থেকে বেশি। যাদের পারিবারিক জরায়ু ক্যান্সার ইতিহাসে আছে, আই মিন প্রিভিয়াস জেনেটিক্স, জরায়ুতে টিউমার অপারেশন করার 3 বছর পর। তাহলে ছোটবেলায় মেয়েকে বিয়ে দিলে একটু বয়সকালে তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। তাই বাল্য বিবাহ বন্ধ করে দেওয়া হলো একটাই কারণে, একটা পরিণত বয়স খুঁজছে। কেন ওই বয়সে, পরিণত বয়সের পর যদি বিবাহ দেয় তাহলে কোনো ক্যান্সার হওয়ার সম্ভাবনা বা অন্যান্য কোনো প্রবলেম হবার সম্ভাবনা নেই। ডু ইউ নো হার? This is Sonali Bendre. 2 days now, she was suffering in cervix cancer. তার মানে যাদের কোটি কোটি টাকা আছে তারাও ক্যান্সার থেকে ছাড় পায় না, এটা এমন একটা অসুখ। And another example, Manisha Kairala is also suffering in UTCA, ক্যান্সার। এবার তাহলে কি বলছে? ক্যান্সার ইজ নট এ কিউরেবল ডিজিজ, ইটস এ প্রিভেন্টেবল and it's a manageable. So you don't further ask to me, ডাক্তার বাবু ক্যান্সার সেরে যাবি তো? ক্যান্সার সারে না। ক্যান্সার রোগীকে ভালো রাখা যায়, অনেক দিন বাঁচিয়ে রাখা যায় ম্যানেজ করে, বিকজ ইটস এ ম্যানেজেবল ডিজিজ। পৃথিবীর কোনো ডাক্তার যদি বলে আপনাকে ক্যান্সার ভালো করে দেবো, তাহলে সে আপনার থেকে ডাকাতি করার ধান্দা করছে। একদম হাতুড়ি বললেও ভুল হবে। তাই ক্যান্সার রোগীর কখন কি ঘটে যেতে পারে আমরা কেউ জানি না। বড় সাংঘাতিক একটা অসুখ এটা। ঠিকঠাক মেডিকেশন শুরুর মুহূর্তে যদি হয় তাহলে এই ক্যান্সার থেকে বাঁচার সুযোগ অনেক বেশি আছে, কিন্তু ওটা বিগিনিং স্টেজ, ফার্স্ট স্টার্টিংয়েই আসতে হবে। এবার বাঙালি তো স্টার্টিংয়ে কোথাও যায় না, বলছে একটু চিনচিন করছি তো থাক, একটু নুন জল খেয়েই নেবো, ব্যাস। আচ্ছা হয়তো নুন জল খেয়ে একটু কম ছিল, ব্যাস দেখলি বললাম আমি নুন জল খেলি হয়ে যাবে, তুই রোজ 1 গ্লাস করে খা। রোজ নুন জল খেতে খেতে দেখছে প্রেশার হাই হয়ে গেছে। সব বড় বড় ডাক্তার বাড়িতে, তাকে তো উচিত ছিল যে একটা আল্ট্রাসোনোগ্রাফি করানোর, নট ডান।
I cannot understood what type of mentality in West Bengal. Please try to change your thinking and mentality. ক্যান্সার হয়েছে, ক্যান্সার ক্যান্সার রোগ সারাবার জায়গা নেই, কিন্তু ভালো রাখার জায়গা আছে। কেমন? নেক্সট কি বলছে? ক্যান্সার একমাত্র প্রথম পর্যায়ে ধরা পড়লে সারতে পারে, তাছাড়া কোনো সম্ভাবনা নেই। বুঝুন, সেটা আমি না, পৃথিবীর সমস্ত ডক্টর বলছে যে ক্যান কিওর ক্যান্সার অনলি ইন স্টেজ ফার্স্ট, প্রাইমারি স্টেজ, বিগিনিং স্টেজ। যদি স্টেপ জাম্প করে যায় থার্ড, ফোর্থ, খরচার খাতায়, তাকে বাঁচিয়ে রাখা যাবে না বেশি দিন। হ্যাঁ, একটু বেশি দিন বাঁচিয়ে রাখা যাবে, মানে আয়ুটা বাড়ানো যায়, সুস্থ করা যাবে না। তাই কত মানুষ সে এম আছে না, আমি ডাক্তার হব, কেউ ভাবছে আমি ইঞ্জিনিয়ার হব, কেউ ভাবছে আমি এমনি দোকানদারই হব, ওষুধের দোকান, কেউ ভাবছে আমি ব্যারিস্টার হব, কারো জুয়েলারি দোকান, এত দামি দামি গয়না, এত কিছু, কিন্তু ক্যান্সার যদি একবার ধরে যায় সত্যি তার নো অ্যান্সার। কেউ ভাবছে আমি ভবঘুরে হব, আপনি কি ভাবছেন? সবাই তো সব ভেবে নিল। আপনি ভাবুন যে বাড়িতে যে ক্যান্সার পেশেন্টটা আছে তাকে বড় বড় হসপিটালে নিয়ে গিয়ে লক্ষ লক্ষ টাকা ঢেলে দিয়ে আর ডেড বডি নিয়ে ফিরে আসবেন? আসবেন না তো। তো এটা হচ্ছে ট্রু অ্যান্ড ফ্যাক্ট। এমনি ভাবেই পার ডে 15,000 অল ওভার ইন্ডিয়ায় প্রতিদিনে ইউটেরাস ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সার রোগী মারা যায়। এই অপারেশন করে করে আপনি খোঁজ নিয়ে দেখবেন। আমি এত সহজে তত্ত্ব কথা বলছি না, সব খোঁজ খবর এভিডেন্স নিয়ে, কারণ আমিও তো ইউনিভার্সিটি থেকে রিসার্চ করে এসেছি, সেখানেও তো আমাদের সার্ভেতে যেতে হতো। সুতরাং দেখেছি যে এত ব্যয়বহুল করে খরচ করে একটা ক্যান্সার রোগীকে হসপিটালে নিয়ে যাওয়া হয় কেন? মেরে ফেলার জন্য। বাড়ির বেশ কিছু জমানো টাকা ছিল, চল তোর বাবাকে মেরে ফেলে নিয়ে আসি, বডি করে নিয়ে আসবো। কোথায় যাই, একটা যে কোনো ক্যান্সার রিসার্চ সেন্টার ঢুকিয়ে দাও, ওখানে ট্রিটমেন্ট, এই নিয়ে আসো, ওই নিয়ে আসো, হেনা তেনা, বড্ড দেরি করে এনেছেন, এই ডায়লগ শুনে বলে ঠিক আছে আপনি আপনার মতো চালিয়ে যান। বিল কত হলো 7-8 লাখ টাকার মতো হয়েছে। তো বডি কখন পাবো? মানে বাবা বডি হয়ে গেল। বুঝতে পারছেন? একটা ক্যান্সার রোগীকে পাড়ার একটা হাতুড়ে ডাক্তারের সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করান। ভালো করে মনে রাখবেন, সিমটোম্যাটিক ট্রিটমেন্ট বলে একটা ট্রিটমেন্ট হয়, যে ওই পেশেন্টের শরীরে যে যে সিমটম দেখা যাবে তার উপর অনলি মেডিসিন অ্যাপ্লিকেশন হবে। দ্যাটস কল্ড সিমটোম্যাটিক ট্রিটমেন্ট। এই সিমটোম্যাটিক ট্রিটমেন্ট দিয়েও একটা গভীর ক্যান্সার পেশেন্টকে বাঁচিয়ে রেখে দেওয়া যায় অনেকদিন। আপনি এই বড় হসপিটালে নিয়ে গেলে বিরাট বড় ডাক্তার, নাম করা, আরে মাসে 25 দিন লন্ডনে থাকে, 5 দিন 4 দিন ইটালিতে থাকে, 1 দিন ইন্ডিয়াতে থাকে, তাই এত বড় ডাক্তার, তাহলে তো বাবাকে বাঁচিয়ে দেবে। তো বাবা তো সকালে মারা গেছে, মানে এই যে বলে ইটালির ডাক্তার দেখে গেছে, ও তো দেখতে আসার আগেই মারা গেছে। এটাই গল্প। বাবা ডেড বডি নিয়ে বাড়ি ফিরে আসতে হবে। কি বলে এগুলোকে? আমরা সব জেনে বুঝে চুপ করে থাকতে হয়। ডাক্তার ভিজিট করে যায়নি, তার বিলটাও নোট হয়ে যাচ্ছে বিলে। তার মানে বাবাকে ভর্তি করার পর ডেড বডি এনে আপনারা তো পথে বসে যাবেন, তার মানে, তাই না?
গাছতলায়, কারণ সব টাকা তো হসপিটাল খেয়ে নিয়েছে। আচ্ছা, আপনি কিসের আশায় খরচা করে যাচ্ছিলেন? আরো কটা দিন বাবা বেশি বাঁচবে। বেশ, ঠিক আছে, মেনে নিলাম বাবা সেরে উঠবে না, কিওর হবে না, আরো কটা দিন তো বেশি বাঁচবে। ও মা, ভবলীলের সাঙ্গ হয়ে গেল হসপিটালেই। তাহলে এত টাকা নিলেন কেন? আপনারা যখন জানতেন পেশেন্টটা মারাই যাবে 2-3 দিনের মধ্যে, তাহলে এতগুলো টাকা খরচা করালেন কেন? ওটা সিস্টেম, ওরা সিস্টেমে আছে। বড় বড় নার্সিংহোম না, ইউ ক্যান্ট আন্ডারস্টুড দ্যাট। আপনি বাইরে যান, সিকিউরিটির সঙ্গে কথা বলুন। সিকিউরিটি? আমি এতগুলো টাকা দিয়েছি আপনাকে আমার রুগীকে ভালো করার জন্য, আমি সিকিউরিটির কাছে নিয়ে যাব ডাক্তারি করাতে এখন? তো এই ধরনের ঘটনা, দুর্ঘটনা প্রতিদিন প্রতিটা নার্সিংহোমে ঘটছে। একটা টেস্টকে দিনে 4 বার করে, যেটা দরকার ছিল না, কালকে করলেও হতো। হ্যাঁ, যাদের প্লেটলেট কাউন্ট চলছে তাদের কিন্তু ডেলি নিতে হয়। যাদের বডিতে হাই ডায়াবেটিস আছে, কোনো অপারেশন হবে, তাকে কিন্তু ডেলি রুটিনটা নিতে হবে। এইটা প্রতিদিন 1 বার করে হলেই হলো, প্লেটলেটের ক্ষেত্রে 2 বার হলেই হলো। তো কি ভাবছেন এবার? বড় হসপিটালে নিয়ে যাবেন? কিচ্ছু হয় না। চলুন কিছু ফোন নিয়ে নেওয়া যাক, অল্প একটুখানি সময় আছে। 8348089090 তে। আচ্ছা, বলে দিই, ডেল্টার মিটিং কনফারেন্সটা দমদম জংশন সাউথ দমদমে রবীন্দ্র ভবন হলে, পচাখালের ওপরে যে ব্রিজের পাশেই একদম, সবাই জানে। দমদম জংশনে নেমে সরকারি হল তো, সবাই চেনে রবীন্দ্র ভবন। যারা আসতে চাইছেন আমাদের এই শোয়ে সকাল 10টা থেকে, কিন্তু যারা আসতে চাইছেন তারা দমদম স্টেশনে নেমে টোটো বা অটো দাঁড়িয়ে আছে, বলবেন রবীন্দ্র ভবন যাব। কেমন? বাস, আর কিছু বলতে হবে না। তবে যদি দেখে নিন একবার, আপনার চাকরি চলে গেছে, অথবা প্রাইভেট ফার্মে কোথাও কাজ করছেন, সংসার চালাতে পাচ্ছেন না, বা আপনার কোনো কাজ নেই, আপনি বেকার, কোনো কাজ পাচ্ছেন না। পৃথিবীতে বেকার বলে কোনো শব্দ হয় না, আর কাজের লোকের কাজের অভাব হয় না। যে কাজ করতে ইচ্ছুক তার কাজ জুটে যাবেই। তাই বলছি, মার্কেটিং থেকে আরম্ভ করে ইন হাউস চলে আসবেন। আমাদের ডেল্টা ফার্মার যে বিরাট প্রজেক্ট অলরেডি লঞ্চ হয়ে গেছে। আপনি যদি সত্যি বেকার যুবক যুবতীর মধ্যে কেউ হন, আপনার জেলাতে থেকেই কাজ করতে পারবেন, আপনার বাড়ির কাছ থেকেই, কিন্তু কাজ করার ইচ্ছাটা থাকা দরকার আছে। হ্যাঁ, আপনি অসস্তম্ভ বলে তো আপনার গলায় ঝুলিয়ে দিতে পারবো না, কাজের দরকার। বেঁচে থাকতে গেলে কাজ করে রোজগার করে নিতে হবে। সরকারি চাকরি পেতেই হবে, কোথায় লেখা আছে? হ্যাঁ, সবাই সরকারি চাকরি পেয়ে যাবে হয়? তাই যদি আপনার ইচ্ছা থাকে ইন্ডিভিজুয়ালি যে হ্যাঁ আমি কাজ করতে চাই আপনাদের সাথে, তাহলে আপনার আধার কার্ড নিয়ে চলে আসবেন। পৃথিবীর সেরা কাজ মার্কেটিং। পৃথিবীর প্রতিটা মানুষ মার্কেটিং করেন, আর এই সহজ কাজটিও যদি আপনি ভয় পান, আপনি ঘর জামাইও হতে পারেন। তাহলে ঘর জামাই থাকুন, একদম সোজা কথা। যদি আপনার মনে হয় যে আপনার কাজ করতে ভয় পাচ্ছে, তাহলে আপনি ঘর জামাই থাকুন, আর নিজে খেটে খেতে হবে না। ক্লিয়ার? তাহলে যারা নিজেরা আমাদের সাথে যুক্ত হতে চাইছেন, আর একটা ফোন নাম্বার দিয়ে দিলাম, 8336973024। নিজের পায়ে দাঁড়াবার যদি ইচ্ছা হয় চলে আসবেন, বিকজ সকলে আমরা পরের তরে, সবাই সবাইকে হেল্প করে, একটা টিম ওয়ার্ক। চলুন একসঙ্গে মাঝি, মাথা উঁচু করে। সময়সীমা শেষের দিকে একদম। জাস্ট কিপ স্মাইল, মুখে হাসি রাখুন,
আপনি পারবেন, আপনি পারবেন। বেস্ট অফ লাক। যোগাযোগ করুন যে নাম্বার দিয়ে দিলাম অথবা নিচের নাম্বারে, ঠিক? যোগাযোগ করে আপনি ইন্ডিভিজুয়াল কাজ করার ইচ্ছা হলে, যে হ্যাঁ মানুষ সেবার কাজ আমরা তাই করি, সারাদিন প্রতিদিন করছি না, কারোর সঙ্গে ওই প্রলোভন দেখানো ইত্যাদি ইত্যাদি না। আপনি খাটতে পারলে আসুন, না পারলে নয় বাবার হোটেল, না হলে শ্বশুরের হোটেল, দুটো হোটেল খোলা আছে আপনার। আর কেউ কোনো হোটেলে ফ্রিতে দেবে না। তাই আপনারা ঠিক সময় মতো যোগাযোগ করে নেবেন। আবার বলে দিই, আগামী 3 তারিখ 3rd মে দমদম জংশন রবীন্দ্র ভবন মিউনিসিপ্যালিটি হল, ওটা রবীন্দ্র ভবন, দারুণ অডিটোরিয়াম, দেখার মতো। চলে আসতে পারেন। কেমন? পুরো পরিবারের সাথে। এরম ধরনের কনফারেন্স সচরাচর হয় না, তবে হবে, মাঝের মধ্যেই হতে থাকবে এবার। তো এটা আমাদের ডেল্টা ফার্মা লাইফ সায়েন্সের ফাউন্ডেশন ডে। দ্বিতীয় নম্বর, শিলিগুড়ি 8 তারিখ আসছি, 8ই মে। যারা নর্থ বেঙ্গল থেকে অনুষ্ঠান দেখেন আমার বা দেখছেন, তাদেরকে অনেক অনেক নমস্কার। কারণ শিলিগুড়ির মানুষরা একটা অদ্ভুত মানুষ, ভীষণ ভালো। মানে ওখানে গেলে আসতে ইচ্ছা করে না। এই তো এতগুলো বছর হয়ে গেল, একটা মাসও কামাই নেই, কিন্তু ওখানে যাওয়াটা, এই গ্রীষ্ম, বর্ষা, শীত সবেতেই কোনো মাসে কিন্তু কামাই নেই। আমরা ঠিক ডিউটি দিয়ে এসেছি। কেমন? তাই নিচের 2টি নাম্বারে শিলিগুড়ি চেম্বারে দেখাতে গেলে আপনি নিচের নাম্বারে কল করে নামটা লিখে দিন এবং বলবেন আপনি শিলিগুড়ি চেম্বারে দেখাবেন, ঠিক? আর এই শুক্রবার সোদপুর ডেট আছে। এসএস ডায়াগনস্টিক সেন্টার, আমাদের পুরনো সেন্টার, আসতে পারেন। তাহলে বিদায় নেবার টাইম হয়ে গেছে। একটা ফোন কল নি, কেমন? আচ্ছা, চলে আসুন 8348089090-তে। কারণ প্রেজেন্টেশন চললে ব্যাপারটা কিনে আউট অফ সাবজেক্ট হয়ে যায়। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি আমি। হ্যাঁ, বক্তব্যটা বলুন, কেন ফোন করেছেন? হ্যাঁ, আপনার বাড়িতে সব থেকে দামি যে সোয়েটারটা আছে ওটা এখনই বের করুন আর পরে গিয়ে ঘুমিয়ে পড়ুন, ঠিক? আমরা গরমে মরে যাচ্ছি, দিদি ভাই ঠান্ডা লাগছে। সব থেকে বাড়িতে ভালো সোয়েটারটা বের করে, যদি না থাকে কম্বল বের করলেও হবে, আপনি পরে নিন। এটা কোনো কোশ্চেন হলো? এর থেকে ভালো উপায় আর আমার কাছে নেই। তো ঠান্ডা লাগলে সোয়েটার পরো। আবার কি করতে পারি? কোনো ওষুধ বেরিয়েছে নাকি গাদে ঘাম বেরোবার? নেই, আমার কাছে নেই। কেমন? তো যাই হোক, কালকে আবার 7টার শোয়ে আমরা কথা বলবো, টক শো হবে। তারপরে 7:45 এইরকম একটা মারাত্মক, এক একটা দিনে এক একটা শো থাকে, বিভিন্ন অসুখ বিসুখ। আজকেও তো একটা টপিক শুনলেন আপনারা, যে পিরিয়ডস নিয়ে কত রকম প্রবলেম হয়ে থাকে। ক্যান্সার অবধি হয়ে যেতে পারে আপনার মেয়ের যদি পিরিয়ডস ক্লিয়ার না হয়, ইরেগুলার হয়ে গিয়ে থাকে, ঠিক? তাই সবাইকে জানানো থাকলো, বিদায় পালা, অন্তিম পর্ব, ঠিক? আজকের জন্য শুভরাত্রি।